এফোর্টটাই ওয়েস্ট হলো। এই কারণে আমি যে দেখেছি যে আমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি সেটা যেন কোনো একটা মার্কেট গ্যাপ ফুলফিল করে। 4 বছর আগে মার্কেট গ্যাপটা ছিল যে তারা তখন কোনো প্রোডাকশন কোয়ালিটি এন্টারপ্রাইজ ড্যাশবোর্ড ছিল না, যেটা কিনা এই ওয়েব টু টেকনোলজি গুলো ইউজ করে। প্রচুর এন্টারপ্রাইজ ড্যাশবোর্ড ফ্রেমওয়ার্ক ছিল, শেয়ার পয়েন্ট ফর এক্সাম্পল, তো সেগুলো কোনোটাই এরকম ওয়েব টু টেকনোলজি ইউজ করে। এই ধরনের পার্সোনালাইজেশন, ইউজারদেরকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে দেওয়া, তারা নিজেদের ইচ্ছা মতো ড্যাশবোর্ড বানাবে, তারা যা চায় সেই পেজটা থাকবে, যেটা চায় না সেটা তারা পেজে রাখবে না। এই ধরনের একটা পার্সোনালাইজেবল ড্যাশবোর্ড তখন একটা মার্কেট গ্যাপ ছিল। তো চিন্তা করে দেখলাম যে আমি যদি ওয়েব টু টেকনোলজি ইউজ করে এরপর অ্যাপ্লিকেশন বানাই যেটা মার্কেট গ্যাপটা ফুলফিল করবে, তাহলে প্রথমত আমার এই টেকনোলজি গুলো প্র্যাকটিস করা হলো। সো আমার প্রফেসর হলো, প্লাস আমি আমার একটা অ্যাপ্লিকেশন আমার একটা ওপেন সোর্স প্রজেক্ট বানালাম যেটা রিয়েল মার্কেট ডিমান্ড থাকবে, যেটার সাথে সাথে পপুলার হবে। তো সেখানে এই প্রজেক্টটা বানাই এবং যেহেতু একটা মার্কেট গ্যাপ অ্যাড্রেস করেছিল এই কারণে প্রচুর কাস্টমার পেয়েছিলাম। এক সময় আমি দেখলাম যে ওপেন সোর্স প্রজেক্ট বানিয়েছি, প্রচুর লোকজন ডাউনলোড করছে। প্রতি মাসে আমি প্রায় 1000 থেকে 1500টার মতো ডাউনলোড দেখতে পাচ্ছি আমার অ্যাপ্লিকেশনে, এবং লোকজন আমাকে প্রচুর পরিমাণে মেইল করছে, বিভিন্ন ডিফেক্টস সাবমিশন করছে, বিভিন্ন সাজেশন দিচ্ছে এই চেঞ্জ করার দরকার। চিন্তা করে দেখলাম যে যেহেতু প্রচুর কাস্টমার পাওয়া গেছে, তো আমি এখান থেকে কমার্শিয়ালি সেল করা শুরু করি। এই কারণে আমি যেটা করলাম যে ওপেন সোর্স প্রজেক্টের নিচে একটা ফুটার অ্যাড করে দিলাম, ফ্রি ফর পার্সোনাল ইউজ, ফর কমার্শিয়াল ডিস্ট্রিবিউশন আর ইউজ। আমাকে ইমেইল করতে আমি একটা লাইসেন্স দিব। তো তখন আমি প্রচুর পরিমাণে কমার্শিয়াল রিকোয়েস্ট পাওয়া শুরু হলো, এবং কমার্শিয়াল রিকোয়েস্ট পাওয়ার পরে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে মানুষ কিভাবে এই ড্রপলিংসটাকে ইউজ করা শুরু করেছে। লোকজন আমার কাছে লাইসেন্স রিকোয়েস্ট করতো, প্লাস বলতো যে এই জিনিসটা চেঞ্জ করতে হবে, এটা না করা পর্যন্ত আমি এই অ্যাপ্লিকেশনটা নিতে পারছি না। এরকম বেশ কিছু ফিচার রিকোয়েস্ট পেলাম, বেশ কিছু বাগ সাবমিশন পেলাম। আস্তে আস্তে এটা একটা প্রোডাকশন কোয়ালিটি অ্যাপ্লিকেশন হলো। আর অফকোর্স আমার একটা মনিটাইজেশন অপরচুনিটি বলা যায়, এটাকে কমার্শিয়ালি সেল করতে পারছি। আমি তখন চিন্তা করে দেখলাম যে কি ধরনের লাইসেন্স স্কিমে যাওয়া যায়। সো ওপেন সোর্স প্রজেক্টের জন্য একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে একটা প্রপার লাইসেন্সিং স্কিম বের করা। যে স্কিম গুলো মানে এমন একটা প্রাইস সিলেক্ট করতে হবে যেটা দেখে লোকজন ভাববে না যে এটা আমি নিজে বানাই, সেটা বেটার আরো সস্তা হবে। আর এমন সস্তা প্রাইস রাখা যাবে না যেটা দেখে মনে হবে যে প্রাইস এত কম, জিনিসটা আমাদের খুব একটা ভালো না, এত সস্তায় বিক্রি করছে। সেই রাইট ব্যালেন্সটা বের করাটা খুব চ্যালেঞ্জিং। আমি প্রথমে শুরু করেছিলাম যে সিঙ্গেল ওয়েবসাইট সিঙ্গেল ডিপ্লয়মেন্টের জন্য $300 লাইসেন্স। দেখলাম বেশ ভালোই রিকোয়েস্ট আসছিল। আমি বোধহয় প্রথম বছর প্রায় 40টার মতো লাইসেন্স সেল করেছিলাম। ভালোই হ্যান্ডসাম অ্যামাউন্ট, অ্যাটলিস্ট আমার ওয়েব হোস্টিং খরচটা উঠে যাচ্ছিল। তারপরে দেখলাম যে লোকজন তো ভালো ইউজ করছে, এবং যে কোম্পানিগুলো আমার কাছ থেকে লাইসেন্স চাচ্ছে সেগুলো দেখে মনে হচ্ছে বেশ বিখ্যাত কোম্পানি। দেখলাম রয়টার এটা নিয়েছে। রয়টার যদি নেয় তাহলে নিশ্চয়ই এই অ্যাপ্লিকেশন ভালো ডিমান্ড আছে। তখন আমি লাইসেন্স প্রাইস বাড়িয়ে $500 করলাম। দেখলাম যে নেক্সট 2 মাস একটা সেল নেই, কেউ কিনছে না। আমি চিন্তা করে দেখলাম যে নিশ্চয়ই আমার লাইসেন্সিং প্রাইস এখন একটা ধাপা আছে। $500 করার পরে কেন একেবারে 2 মাস করে সেল নেই। তো আমি তখন ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে অল্টারনেটিভ কিছু আছে কিনা। তো দেখলাম যে অল্টারনেটিভ একটা আছে PHP তে, এটা একটা এই ধরনের একটা ওয়েব টু স্টার্ট পেজ একজন বানিয়েছে, সে সেটাকে $399 সেল করছে লাইসেন্স। আমি তখন ধরে না নিশ্চয়ই লোকজন তখন সেই প্রোডাক্টটা কিনছে, যেহেতু আমার লাইসেন্স ফি বেশি। আমি তখন প্রাইসটা নামে $399 নামাবো। এখান থেকে লেসনটা হলো যে অলওয়েজ মার্কেটে খেয়াল রাখতে হবে কম্পিটিটররা কি ধরনের প্রোডাক্ট বানাচ্ছে, তাদের ফিচার সেট কি, সেই ফিচার সেট গুলো আমারও আছে কিনা, তারা যেই লাইসেন্স ফি দিচ্ছে সেই লাইসেন্স ফি আমারও আছে কিনা, সেটা সবসময় খেয়াল রেখে প্রাইসটা ডিসিশন নিতে হবে। তো আমার যে কম্পিটিটর ছিল যে PHP একটা ইমপ্লিমেন্টেশন, তাদের যে ফিচার সেট ছিল সেই ফিচার সেট গুলো আমাকে প্রথমে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ না হলে যেটা দেখা যাচ্ছে যে লোকজন যখন কম্পেয়ার করবো তারা দেখবো যে আমারটা তো নেওয়া মানে আমার, তার চেয়ে PHP-টা নেওয়া বেটার। তো এভাবে আমি যখন মোটামুটি ইকুইভ্যালেন্ট একটা প্রজেক্ট বানালাম, তখন আমি ইকুয়াল প্রাইস $399 গেলাম। তো $399 সিঙ্গেল সার্ভার ডেভেলপমেন্ট লাইসেন্স দিয়ে ভার্চুয়াল প্রাইস সেট করলাম। তারপর আস্তে আস্তে দেখলাম যে একসময় বড় বড় কাস্টমার আসা শুরু হয়েছে, ইন্টেল, মাইক্রোসফট, BT, এবং তারা ম্যাসিভ ডেভেলপমেন্ট করতে চায়। তারা চায় যে তারা 10টা সার্ভার ডিপ্লয় করবে। তো $399 পার সার্ভার হলে খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। তারা চাচ্ছে যে একটা আনলিমিটেড লাইসেন্স ছেড়ে, ওয়ান টাইম তারা একটা লাইসেন্স ফি পে করবে,
এবং তারপরে তারা তাদের ইচ্ছা মতো যত খুশি ডিপ্লয় করতে পারবে। তারা চায় না যে কনস্ট্যান্ট প্রত্যেকটা সার্ভার ডিপ্লয় করার জন্য একটা করে লাইসেন্স দিতে হবে, এটা তারা চাচ্ছে না। সো এই প্রাইসটা চিন্তা করাটা খুব ট্রিকি ছিল, যে কি ধরনের প্রাইস রাখা যায় যে প্রাইসটা ছেড়ে তারা চলে যাবে, তারা মনে করবেন এটা অনেক হাই, আবার কমও না যাতে আমার লস হচ্ছে, তার চেয়ে বরং আমি যদি সিঙ্গেল ইউজার লাইসেন্স সেল করি তাহলে বরং বেশি লাভ হয়। সো এই রাইট ব্যালেন্সটা তো আমি চিন্তা করে দেখলাম যে এই যে কাস্টমার গুলো তারা অনেক এভারেজ কতগুলো সাইট ডিপ্লয় করবে, যেমন তারা কি একটা ওয়েবসাইটে ডিপ্লয় করবে নাকি মোস্ট অফ দ্য টাইম তারা 5টা ওয়েবসাইটে ডিপ্লয় করবে নাকি তারা 10টা ওয়েবসাইটে ডিপ্লয় করবে। আমি অনেক রিসার্চ করে দেখলাম যে মোরলেস দেখা গেল যে যদি এন্টারপ্রাইজে ডিপ্লয় করে এবং তারা যদি লেটস সে তাদের 10,000 কাস্টমার থাকে অন এভারেজ, এবং তারা যদি অলওয়েজ কনকারেন্ট প্রায় 100 জন ইউজার থাকে তাদের সাইটে, তাহলে তারা কি ধরনের সার্ভার ইনফ্রাস্ট্রাকচার তারা নিবে। যেমন তারা হয়তো 4টা ওয়েব সার্ভার ইনস্টল করবে, একটা ডেটাবেস সার্ভার বানাবে এবং লোড ব্যালেন্স করবে, করে এই ধরনের একটা সাইট চালাবে যাতে তাদের কোনো পারফরমেন্স প্রবলেম না হয় বা ডাউন টাইম না হয়। আমাকে অনেক চিন্তা করে বের করতে হলো যে এন্টারপ্রাইজ গুলো যখন এই ধরনের থিংস থেকে ডিপ্লয় করবে বা তাদের অ্যাপ্লিকেশন এরপর বানিয়ে ডিপ্লয় করবে, তাদের ইনফ্রাস্ট্রাকচারটা কিরকম হবে, তাদের কতগুলো ওয়েব সার্ভার তারা ডিপ্লয় করবে। তো সেই নাম্বারটা আমি বের করলাম যে আমার কাছে মনে হলো যে তারা হয়তো 5টা থেকে 7টা ওয়েব সার্ভার তাদের ডিপ্লয় করবে। তখন আমি দেখলাম যে 5 থেকে 7টা ওয়েব সার্ভার যদি হয় তাহলে কোন প্রাইসটা দিলে সেটা সিঙ্গেল ইউজার লাইসেন্স কেনার থেকে কম হয়। আমি তখন হিসাব করে দেখলাম যে বেস্ট টাইম যদি $2,500 ঠিক করি, যে ওয়ান টাইম আনলিমিটেড লাইসেন্স $2,500 দিয়ে একবার লাইসেন্স কিনে নিলে যত ইচ্ছা সার্ভার ডিপ্লয় করা যাবে। সো সেটা করার পর আমি বেশ কিছু রিকোয়েস্ট পেলাম যে তারা আনলিমিটেড ডিপ্লয়মেন্ট করতে চায়, $2,500 তারা হ্যাপি, নো প্রবলেম। অনেকে নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে যে আমি যদি মাত্র 5টা সার্ভার ডিপ্লয় করি, ওয়ান টাইম লাইসেন্স কিনি, তাহলে তো আমার বরং কম পড়ছে, $2,500 তো বরং বেশি হয়ে যাচ্ছে 5টা সার্ভারের জন্য। আমি তার সাথে নেগোসিয়েট করলাম যে 5টা সার্ভার ইনিশিয়ালি আছে, কিন্তু ডেফিনেটলি র্যাম্প আপ করবে, তোমরা তো 7টা বা 10টা ওয়েব সার্ভার যাবে, তখন তোমার বরং সেভিং হবে। সো ওইভাবে হিসেবটা করতে হবে যে আমি যদি 5টা ইন্ডিভিজুয়াল লাইসেন্স সেল করতাম তাহলে কম খরচ করবে, কিন্তু যখনই সেটা এক্সপ্যান্ড করে 7টা বা 10টা সার্ভারে যাবে তখন যেন আমার এই ওয়ান টাইম লাইসেন্সটা সস্তা হয়। তো এই রাইট প্রাইস ব্যালেন্সটা মেন করতে হবে। প্রাইস একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যখন একটা ওপেন সোর্স প্রজেক্ট থেকে একটা কমার্শিয়াল মডেলে কেউ যাবে যে কিভাবে আমি সেল করবো, যে ফার্স্ট অফ অল লাইসেন্স ফিটা এগ্রি করাটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে সাপোর্ট কস্ট, আমি পার আওয়ার কিরকম চার্জ করবো যদি কোনো আমার টেকনিক্যাল সাপোর্ট দিতে হয়, এবং আমার সেরকম টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার মধ্যে কেবল লোক থাকতে হবে। আমি দেখলাম আমার যেহেতু প্রচুর পরিমাণে কাস্টমার পাওয়া যাচ্ছে, তো আমার একটা সাপোর্ট টিম দরকার। আমার একটা পক্ষে এতগুলো কোম্পানিকে সাপোর্ট দেওয়া সম্ভব না। আমি একটা বাংলাদেশের একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট করলাম, আমার ফ্রেন্ডের কোম্পানি, যে আমি এরকম যত সাপোর্ট রিকোয়েস্ট পাবো সে যেন তার কিছু ডেভেলপার মেনটেন করে এবং সে যেন একটা আওয়ারলি রেটে সাপোর্ট দেয়। আমি এগ্রি করলাম যে অফশোর আউটসোর্সিং রেট স্ট্যান্ডার্ড হচ্ছে জেনারেলি $15 পার আওয়ার থেকে $20 পার আওয়ার। যেহেতু এটা একটা স্পেশালাইজড প্রজেক্ট এবং মানুষ বিপদে না পড়লে একটা সাপোর্ট চাবে, তারা প্রথমে চেষ্টা করবে যে নিজেদের ডেভেলপারদেরকে দিয়ে ফিক্স করার। যখন দেখবে যে না নিজেদের ডেভেলপার পাওয়া যাচ্ছে না বা তাদের টাইম নেই, তাদের ফিক্স করা দরকার, তখনই তারা চাবে যে আউটসোর্স করতে সাপোর্ট। আমি হয়তো স্ট্যান্ডার্ড আউটসোর্স রেট যেটা $15 পার আওয়ার, $20 পার আওয়ার, তার থেকে বেশি চার্জ করতে হয়েছে, $25 পার আওয়ার চার্জ করা শুরু করলো। তো এইভাবে বেশ কিছু রিভিউ পেলাম, প্রচুর কাস্টমাইজেশন অর্ডার পেলাম। আমার যে ফ্রেন্ডের কোম্পানি, সে এখন মোটামুটি কিছু ডেডিকেটেড ডেভেলপার রেখে দিয়েছে ড্রপিং স্কিলের জন্য, বেশ কিছু প্রজেক্ট কন্টিনিউয়াসলি আসছে। সেভাবে ওভার 4 ইয়ার্স একটা সিম্পল পেট প্রজেক্ট, পার্সোনাল প্রজেক্ট, আমার জাস্ট কিউরিওসিটি ছিল যে কিভাবে জিকুই ইউজ করে মাইক্রোসফট একটা ওয়েব 2 স্টার্ট পেজ বানানো যায়। সেটা থেকে আস্তে আস্তে একটা কমার্শিয়াল প্রোডাক্ট বানাতে এক সময় আমি সেটা এত রিকোয়ারমেন্ট হয়ে গেল যে নিজে একটা সাপোর্ট দিতে পারলাম। বাংলাদেশে একটা কোম্পানি তৈরি করতে হলো এবং বাংলাদেশি কোম্পানি সাপোর্ট দেওয়া শুরু করলো। এবং এই সাপোর্ট দেওয়া থেকে আস্তে আস্তে সেই বাংলাদেশের কোম্পানিগুলো ওই কোম্পানিগুলো থেকে অন্য প্রজেক্ট পাওয়া শুরু করলো। তারা যখন দেখলো যে আমরা বেশ ভালো অফশোর টিম পাওয়া গেছে যারা আমাদেরকে বেশ ভালোই হেল্প করছে আমাদের ড্রপিং ইমপ্লিমেন্টেশন বাড়তে, তাদেরকে আরো প্রজেক্ট আউটসোর্স করবে। এভাবে আস্তে আস্তে প্রচুর অপরচুনিটি আসা শুরু হলো। এই ওয়ার্ড টু মাউথ অ্যাডভার্টাইজমেন্টের মধ্যেই হতে হতে অনেক কাস্টমার পাওয়া গেল। তখন এটা একটা মোটামুটি ভালো সাস্টেইনেবল বিজনেস হয়ে গেছে। আর আমি একটা বই লিখেছিলাম কিভাবে এটার উপর এই ড্রপিং অ্যাপ্লিকেশনটা কিভাবে বানানো হলো, যত চ্যালেঞ্জ আছে, পারফরমেন্স চ্যালেঞ্জ, প্রোডাকশন চ্যালেঞ্জ, একেবারে
ইনিশিয়াল ডিজাইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট, টেস্টিং, প্রোডাকশন ডিপ্লয় করা, প্রোডাকশন ট্রাবলশুট করা, একেবারে ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত একটা ডেভেলপারের যে কমপ্লিট লাইফ সাইকেল সেটা পুরোটা ডকুমেন্ট করলাম। যে বইটা বেশ পপুলার হয়েছিল, এটা প্রায় 2 মাস অ্যামাজনে নাম্বার 1 বই ছিল, বেস্ট সেলার বই ছিল ওয়েব অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে। এই বইটা আমার জন্য বেশ বড় অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে কাজ করতো। লোকজন বই কিনতো, কিনে ইন্টারেস্টেড হতো, তারা ড্রপথিংস অ্যাপ্লিকেশনটা দেখতো, দেখে তারা ফিল করতো যে না অ্যাপ্লিকেশনটা আমি আমার কাস্টম অ্যাপ্লিকেশন বানাতে পারি, তখন তারা আমার কাছে আসতো, লাইসেন্স পেত। আবার এই ড্রপথিংস অ্যাপ্লিকেশনটা আমার বইটাকে অ্যাডভার্টাইজ করতো, এটা ভাইস ভার্সা। এই অ্যাপ্লিকেশনটা যারা নিত তাদের একটা মেনুয়াল দরকার হতো যে কিভাবে কত সহজে পড়ে আমি বুঝতে পারি। সো আমি তাদেরকে বলতাম সিম্পলি বইটা কিনে পড়ার মধ্যে কমপ্লিট ডকুমেন্টেশন আছে। সো এই অ্যাপ্লিকেশনটা আমার বইয়ের সেল ইনক্রিজ করলো, আমার বই আমার অ্যাপ্লিকেশনের সেল ইনক্রিজ করলো। তো এইভাবে একটা কমপ্লিট ওপেন সোর্স ইকোসিস্টেম তৈরি হয়ে গেল, একটা বেশ ভালো অ্যাডভার্টাইজমেন্ট মডেল হয়ে গেল। তো আমার সাজেশন হবে যে যারা ওপেন সোর্স প্রজেক্ট বানাচ্ছে, বাংলাদেশে অনেক ওপেন সোর্স প্রজেক্ট আছে আমি দেখেছি। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে এই প্রজেক্টটা কি কোনো মার্কেট গ্যাপ আছে কিনা, সেটা কি সত্যি সত্যি কোম্পানিগুলো নিয়ে ইউজ করছে কিনা সেটা প্রথমে ভ্যালিডেট করা। মার্কেটে যে কম্পিটিটর আছে, ইকুইভ্যালেন্ট যত প্রোডাক্ট আছে, তাদের যত ফিচার সেট আছে সেটা প্রথমে দেখতে হবে। সমস্ত ফিচার সেট হয়তো ইমপ্লিমেন্ট করা না যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট বেসিক যে ফিচারগুলো দরকার সেগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। আর ইমপ্লিমেন্ট করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিম্পলিসিটি। যেহেতু আমার টার্গেট যদি হয়, আমার ওপেন সোর্স প্রজেক্টের টার্গেট যদি হয় যে লোকজন এই প্রজেক্টটা নিয়ে জাস্ট ডিপ্লয় করে চালাবে না, তারা নিয়ে সেটাকে যথেষ্ট কাস্টমাইজ করবে, তারা তাদের এক্সিস্টিং অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করবে, তখন খেয়াল রাখতে হবে কোড বেসটা যেন খুবই সিম্পল হয়, যেন ডেভেলপার যে কোনো অফশোর ডেভেলপার যেন ইজিলি এটা করে খুব সহজে বুঝতে পারে, সে খুব সহজে কাস্টমাইজ করতে পারে। যথেষ্ট পরিমাণে ডকুমেন্টেশন থাকতে হবে যেন যেগুলো ইজিলি হেল্প করতে পারে ডেভেলপারদেরকে তাদের এক্সিস্টিং অ্যাপ্লিকেশন সাথে ইন্টিগ্রেট করার জন্য। খেয়াল রাখতে হবে যে এখন পৃথিবীতে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন গুলো মোস্টলি কি ধরনের টেকনোলজি আছে। 4 বছর আগে এটা ছিল .NET 2.0, সবাই .NET 2.0 ইউজ করতো তখন মোস্টলি। এখন যদিও .NET 4 বের হয়েছে, আমি যদি .NET 4 থেকে বিউটিফুল ওপেন সোর্স অ্যাপ্লিকেশন বানাই, আমি কাস্টমার পাবো না, কারণ বেশিরভাগ কাস্টমার এখনো .NET 3 ইউজ করছে বা 3.5 ইউজ করছে। তো খেয়াল রাখতে হবে যে আমি যখন ওপেন সোর্স বানাচ্ছি সেটা যেন ওভার অ্যাম্বিশিয়াস না হয়, এমন কোনো টেকনোলজি ইউজ না করা হয় যেটা পৃথিবীতে এখনো লোকজন সবাই ইউজ করছে। তাহলে যেটা হবে যে আমার ইন্টিগ্রেশন কমপ্লেক্সিটি আসবে। আমার অ্যাপ্লিকেশন .NET 4, কিন্তু তারা যেটার সাথে ইন্টিগ্রেট করতে যাচ্ছে সেটা .NET 3, সো তখন তারা ডেফিনেটলি নেবে না। তো একটু মাথায় রাখতে হবে যে রাইট টেকনোলজি চয়েস, এটা খুব ইম্পর্টেন্ট সলিউশন। তারপর প্রাইস মডেল, যদি আমি কমার্শিয়ালি সেল করা শুরু করি লাইসেন্স কমার্শিয়াল ইউজের জন্য, রাইট প্রাইসটা বের করা। যে আমার কম্পিউটাররা তাদের যেই ফিচার সেটের জন্য যে প্রাইস চাচ্ছে, আমি যদি তার হাফ ফিচার দিই তাহলে আমার কি ধরনের প্রাইসে আসা উচিত। এমন একটা প্রাইস যেটা লোকজন দেখে ভাববে না যেটা খুবই চিপ, সস্তা একটা অ্যাপ্লিকেশন, এত সস্তা সেল হচ্ছে, আবার এমন এক্সপেন্সিভও না যে লোকজন ভাবে এসে বরং একটু বেশি খরচ করে আমি একটা বড় কমপ্লিকেটেড ওপেন সোর্স প্রজেক্ট নিয়ে নিই। তো রাইট প্রাইস মডেল জানতে হবে। প্রাইস মডেল বানানোর সময় দুটো মডেল অবশ্যই করতে হয়। একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইনস্টলেশন, আমার যদি 2-3টা সার্ভার থাকে আমি খুব কম খরচে ইনস্টল করতে পারি। একটা হচ্ছে লার্জ ইনস্টলেশন, আনলিমিটেড ইনস্টলেশন, আনলিমিটেড ডিস্ট্রিবিউশন রাইট যেটা। নেক্সট হচ্ছে যে একটা প্রপার লাইসেন্স প্রডিউস করা। সো আমি প্রথম দিকে আমি সিম্পলি লোকজনকে ইমেইলে বলে দিতাম যে ওকে ইউ আর গ্রান্টেড নাও ফর এ কমার্শিয়াল ইউজ ফর এন নাম্বার অফ সার্ভার্স, এনজয়। কিন্তু সমস্যা হচ্ছে যখন এন্টারপ্রাইজরা এই ধরনের লাইসেন্স কিনে তাদেরকে প্রচুর পরিমাণে